কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। রান্না বান্না কি করেছেন আজকে? এখন রান্না করিনি, করবো তো। লোকে তো এই সময় খেয়ে ফেলে, আর বললি কি গরিব মানুষ এখন। আমাদের যিনি জমিদার তার নাম সাতকড়িপতি বন্দ্যোপাধ্যায়। পরপর লাইন দিয়ে ঘর, আর ঠিক তার ঘরগুলোর এন্ডে আর কি এরপরে রান্নাঘর। আপনার যারা জমিদার ছিলেন ওই সময়টা আপনাদের থেকে কি আদায় করতেন? আমাদের থেকে ধান যা চাষ হতো তার হাফ ধান জমিদারের, হাফ ধান চাষির। আপনি যে এই জমিতে আছেন, আপনি কোন অধিকারে এখানে আছেন? আমি এখানে জবরদখলে আছি, যার ফলে এখানে দুর্দান্ত অভাব ছিল। জমিদার গোলা ধান ভর্তি, অতটা চাষিরা খেতে পেত না। এনাদের বাপ ঠাকুর দ্বারা বা তাদের বাবারা এসেছিলেন, জঙ্গল কেটে পরিষ্কার করে বসবাস শুরু করেছিলেন। তার মানে বামপন্থীরা ওই যে তেভাগা আন্দোলন করে সুফলটা পেলেন। তখন সুফল পাওয়া গেল, মানে আমাদের একদম রসগোল্লা খাইয়ে দিতে। বসায় দেখছে না? না, ছোট ছেলে দেখে তো না, তার বিয়ে হয় না এখন। বসার বেঞ্চ, সন্ধ্যাবেলা সকালবেলা আড্ডা মারার বেশ দারুণ জায়গা। কিন্তু তখন এদেশে এমন অভাব দেখা দিল, স্বাধীন হয়ে খাবো কি? এখানে রান্না বান্না করেছেন আর কি। না, বললেন অনেক ভালো লাগলো। খাওয়া দাওয়া করে এখানে দুটো খাওয়া না ঠিক আছে, এই বলেছেন, অনেক ধন্যবাদ। অনেকগুলো দোকান আমার ডান দিক বাঁ দিক, কোথাও কোনো চায়ের দোকান খুঁজে পাচ্ছি না। এই দোকানে বললো চা পাওয়া যাবে, জানি না পাওয়া যাবে কিনা। কেউ আছেন দোকানে? চা হবে? চায়ের দোকানে বসে বসে বেশ অনেকক্ষণ ধরে গল্প করছিলাম আমার সামনে এক কাকুর সাথে, সামনে এক দাদার সাথে। তো এই কাকুর সাথে গল্প করতে গিয়ে জানতে পারলাম আর কি, কাকু এখানে, মানে কাকু না, কাকুর বাবা ঠাকুর দ্বারা এখানে 100 বছরের বেশি এখানকার স্থায়ী বাসিন্দা। তো তার আগে আপনারা কোথায় বললেন? আমরা মগরাহাট থানার বাসিন্দা। মগরাহাটে থাকতেন। তখন এটা ভাগ হয়নি, যে দক্ষিণ 24 পরগনা ভাগ হয়নি, তখন তো একটাই ছিল, 24 পরগনা ছিল। হ্যাঁ, আপনার ঠাকুর দাদারা কি করতেন এখানে আসার পরে জানেন? হ্যাঁ, ওই চাষাবাদ শুরু করে ওই কিছু, এখানে আমাদের 47 বিঘে জায়গা ছিল। আচ্ছা, আমাদের যিনি জমিদার তার নাম সাতকড়িপতি বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরে বাড়ি, কলকাতায়। আচ্ছা, আর উনি এর 600 বিঘে জায়গা দেবীপ্রসাদ রায়চৌধুরীর কাছ থেকে নিয়েছিলেন। সেই 600 বিঘের ভিতরে আমরা প্রজা। এখানে মেন জমিদার হচ্ছে দেবীপ্রসাদ রায়চৌধুরী। ওনার কত বিঘে জমি ছিল? ওনার ছিল দেবীপুরের ভিতরে 1133 একর জায়গা। সেইটা উনি, ওনার একটা শরিক ছিল শুভেন্দ্র প্রসাদ রায়চৌধুরী, তার কিছু দিয়েছিল। বনবিহারী গায়ন তাকে কিছু দিয়েছিল। আর এই সাতকড়িপতি বন্দ্যোপাধ্যায় ইনি ব্রাহ্মণ, আর ওনারা তো ক্ষত্রিয় রায়চৌধুরী। ওরা বললে 12 ভূঁইয়া জমিদার বলে ওদের। তাহলে এই সাতকড়িপতি বন্দ্যোপাধ্যায় পূজারী ছিলেন বলে একে 600 বিঘে জায়গা নিষ্কর দিয়েছিল, কর দিতে হবে। আচ্ছা আচ্ছা, তা তোমার এই 600 বিঘে জায়গা দিলাম, তুমি তোমার হেফাজতে প্রজা নিয়ে তুমি তাদের চাষাবাদ করাও, এবং তুমি তার সে যা ভাগ টাক নেবে তুমি নেবে। সেইভাবে আমরা ছিলাম। আগে দেখতাম যে জমিদাররা তাদের নায়েবকে পাঠাতেন খাজনা আদায় করার জন্য। খাজনা আদায়। তো আপনার যারা জমিদার ছিলেন ওই সময়টা আপনাদের থেকে কি আদায় করতেন? আমাদের থেকে ধান যা চাষ হতো তার হাফ ধান জমিদারের, হাফ ধান চাষির। আচ্ছা আচ্ছা, মানে 50-50। হ্যাঁ, 50-50। তখন ধরুন আপনার যদি 10 বিঘে জায়গা থাকে এখানে, তা সদ্য তো জঙ্গল হাসিল করা জায়গা, একটা মুড়ো থাকলে তার 5 কাঠা জায়গা বাদ যাবে। সেখানে যদি আষাঢ় মাসে চাষ করতে গিয়ে নাঙল ঢুকে যাতে নাঙল ভেঙে যাবে, তার সঙ্গে নাঙল কোথায় পাবেন? ফলে তার একটা এরিয়া করে 5 কাঠা জায়গা বাদ। তার শিকড় আছে, বড় বড় পানি গাছ ছিল তো এক সময়। তাই 10 বিঘে জায়গা, তার মধ্যে হয়তো চাষ হতো 6 বিঘা, 4 বিঘে জায়গা বাদ হতো। এই 6 বিঘা চাষের হাফ ফসল জমিদার নিতেন, তাহলে 3 বিঘা, আর আমাদের থাকতো 3 বিঘা। যার ফলে এখানে দুর্দান্ত অভাব ছিল। জমিদারের গোলা ধান ভর্তি, অতটা চাষিরা খেতে পেত না। ভাদ্র আশ্বিন মাসে জমিদারের গোলা থেকে ধান আমাদের নেওয়া হতো। 2 বস্তা ধান নিলে এবার তোমার যা হাফ হাফ হয়ে গেল, যখন পৌষ মাসে ধান ঝাড়া হলো, আর তোমার থেকে আবার 3 বস্তা ধান জমিদারে দিয়ে দিতে হবে, তুমি ভাদ্র মাসে নিয়ে খেয়েছো। এইভাবে আমাদের এখানে দিন কাটতো। সে মানে এখন ব্যাংকের যে সুদগুলো থাকে না, সুদ যদি একবার মিস করে যায়, সেই সুদের উপরে আবার একটা সুদ পড়ে, কি বেশ বলে চক্রবৃদ্ধি সুদ। তো এরকমই তখনও ছিল। তবুও তখন শান্তি ছিল, তখন শান্তি ছিল। যেমন 1959 সালে বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা এলো পুনর্বাসনের জন্য, যখন সরকার জায়গা খুঁজতে লাগলো, এই এখানে তখন তেভাগা আন্দোলন চলছে, এই ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা। তখন দল এসে বলছে, মানে এটা সিপিএম এর, হ্যাঁ, বামপন্থী দল, বামপন্থী। তারা বলছে যে 2 ভাগ চাষির, 1 ভাগ
তেভাগা আন্দোলন, হ্যাঁ। 1 ভাগ জমিদারের আর 2 ভাগ চাষির ফসল দিতে হবে। হ্যাঁ। এই তেভাগা আন্দোলনে যখন এখানে শুরু হয়ে গেল, জমিদার রাগ করে অকল্যান্ড ডিপার্টমেন্ট আলিপুর বসেছে, তখন উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়ার জন্য জায়গা খোঁজা হচ্ছে। তখন ওই জমিদার গিয়ে, এই সাতকড়িপতি গিয়ে অকল্যান্ডে বিক্রি করলো যে আমার নিজ নাঙলে চাষ, এত একর জায়গা আমি সরকারকে বিক্রি করব। সরকার জায়গা কিনে নিল। তা বললো তাহলে আমরা একটা ইনকোয়ারি করে দেখি আপনার প্রজা আছে কি না। ওই ইনকোয়ারি করতে এসে দেখে তো প্রজা প্রচুর। তাহলে আপনি মিথ্যা কথা বললেন যে আপনার প্রজা নেই, আপনি নিজ নাঙলে চাষ করেন। তাহলে ওসব আমার চাষের সময় খেটে মজুর, ওরা মজুরি করে, ওরা মজুর খেত মজুর নাম দিল। ওরা মজুরি করে আমার কাছ থেকে ওদের খোরাক পোশাক নেয়, আমার চাষ করে। ইনকোয়ারিকে দেখা গেল যে না, এরা প্রকৃতই চাষি। এই চাষি আর উদ্বাস্তুদের দ্বন্দ্ব বেঁধে গেল। দ্বন্দ্ব দীর্ঘদিন হওয়ার ফলে চাষিরা কি করলো, বেলেদুর্গানগর ভাগ চাষ বোর্ডে কেস করলো। ওখান থেকে কেস নিয়ে হাইকোর্টে চলে গেল। হাইকোর্টে তখন এদের ডাক হলো জমিদারদের, যে বলো এত চাষির লিস্ট এসছে, তোমার কোন চাষি তোমার আর কোন চাষি নয়, তুমি ঠিক মারো। ঠিক মারতে মারতে দেখা গেল 400 চাষির নাম দেওয়া হয়েছে, টোটাল এই 1183 একরের। এবার এই যে সাতকড়িবাবু বন্দ্যোপাধ্যায় যে বিক্রি করে দিলেন, সব জমিদারদের জায়গা একসঙ্গে বিক্রি করে দিলেন। আচ্ছা, এবারে ওই টিক মারতে মারতে শতখানেক বাদ দিয়ে দিয়েছে, দিয়ে কিছু চাষি রেখেছে। তাহলে এই তো চাষি, আপনি এই কটা টিক মারলেন আর এ কটা কী করলেন, না এ কটা আমার চাষি, মিথ্যা কথা বলেছিলাম, এ কটা আমার চাষি। তাহলে এবার যে জমি, এই চাষি আর এই উদ্বাস্তুদের সমান আরে আমরা ভাগ করে দেবো। তখন এই চাষিরা বললো আমরা এত জমি 40 বিঘে 50 বিঘে 30 বিঘে করে চাষ করি, আর এই অল্প জমি নিয়ে আমরা বাঁচবো কী করে? তাহলে যদি না নেন তাহলে বাদ দেন, তাহলে ওখান থেকে আপনাদের চলে যেতে হবে, উদ্বাস্তুদের সমস্ত জায়গা আমরা বিলি করে দেবো। অগত্যা মাথা মুড় গুঁজে ওই 6 বিঘে করে জায়গা, আমাদের 2 একর জায়গা, 6 বিঘে করে ফ্যামিলি পিছু 6 বিঘে জায়গা নিয়ে, ওরাও 6 বিঘে আমরাও 6 বিঘে। ওদের দিলেও কিন্তু 15 কাঠা বাঁচতে পারি, আমাদের যেখানে যা বাস করতাম সেখানেই রয়েছি। 6 বিঘে চাষের জমি পাওয়া গেল। আচ্ছা আচ্ছা, তার মানে বামপন্থীরা ওই যে তেভাগা আন্দোলন করে সুফলটা পেলেন তখন? সুফল পাওয়া গেল, মানে আমাদের একদম রসগোল্লা খাইয়ে দিয়ে দিল। কারণ আমরা যেখানে 40 বিঘে, আপনার বাবা 40 বিঘে চাষি, তার মানে ওটাতে লস হলে না? লস হলো না, বিশাল লস হয়ে গেল। তেভাগা আন্দোলন করতে গিয়ে বিশাল লস হয়ে গেছে আমাদের। বামপন্থীরা যেটা চাইছিলেন যে 2 ভাগ চাষি 1 ভাগ জমিদারে, তাহলে তো সুবিধা অনেক, তাহলে অনেক বাঁচার রাস্তা ছিল। এখন আমাদের বাঁচার 6 বিঘে জমি, একটা ফ্যামিলি, ধরো আমার বাবার নাম উপেন নস্কর, 6 বিঘে পেয়েছে, আমরা 4 ভাই, তাহলে কত করে হলো? 1.5 বিঘে ভাগে হলো। একজনের এখন 2-3টে করে ছেলে, 4টে করে মেয়ে, তাহলে 1.5 বিঘে জমি কী হবে আপনার? পান্তার ভাত হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কত কষ্টে আমরা, কত দুঃখে রোগলে দোগলে কিভাবে আমরা জীবিকা নির্বাহ করছি, কঠিন পরিস্থিতি। আর তারপর তখন ওই সময় 3 ফসলি জমিও ছিল না? না না, শুধু ধান জমিটাই, ধানটুকু হতো। আর খরচ সময় যখন ওই মাঘ ফাল্গুনে, তখন ওই ঘেরা দিয়ে, কাঁথি দিয়ে কিছু কুমড়ো, কিছু তরমুজ, কিছু ফুটি, কিছু কাঁচা লঙ্কা চাষ হতো ওই খালা খালা জায়গায়। তখন তার জল পাওয়া যেত না, পুকুরে জল নিয়ে ডাবরি করে কলসি করে দিয়ে করা হতো। এখন না শ্যালো হয়েছে, এখন খাল খনন হয়ে খালে জল আছে, তখন তার এসব ছিল না। তখন অধিকাংশ খালের জল লবণাক্ত জল। এরকম একটা সময় আমাদের এখানে কেটেছে, হতদরিদ্র বলা যায়। হতদরিদ্র। আমি তখন শুনতাম, আমি অনেক বয়স্ক মানুষের কাছে শুনি যে মাইলো বলে, ভুট্টা বলে। মাইলো ভুট্টা ওটা এলো অনেক পরে, স্বাধীনতার পরে। 47 সালে 15ই আগস্ট স্বাধীনতা হলো। তারপরে যখন 52 সালে 50 সালে একটা মানে হয়েছিল মন্বন্তর, ইংরেজরা এদেশ থেকে সমস্ত খাদ্য খাবার, অনেক অর্থ সম্পত্তি সব লুট করে বিলেতে নিয়ে গেছে। তখন এদেশে এমন অভাব দেখা দিল যে তখন স্বাধীনতা আন্দোলন করে স্বাধীন হয়ে খাবো কি? শেষ পর্যন্ত মাইলোর আটা, ভুট্টার আটা, ছোলা, সাবু, এই সমস্ত কোনো রকমের দিনপাত করে। কারণ চাষ হয়ে গেছে আষাঢ় মাসের শেষ বা শ্রাবণ মাসে চাষ হয়ে গেছে, ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ মাসে না হলে ধান উঠবে না। তাহলে এই 4 মাস ছেলে মেয়েরা খাবে কি? ওই সব নিয়ে কোনো রকম সিদ্ধ, কোনো রকম হালুয়া করে আর চুমুক দিয়ে খেয়ে দিন কাটিয়ে দিতে হতো। অঘ্রাণ পড়লে ধানের মাথা নুয়ে যেত, ফসল তুলে তাই ঝেড়ে ঝুড়ে আবার 2টো পেটে ভাত যেত। তার আগে এর ভিতরে ভাত হতো না, এমনই পরিস্থিতি। মানে তখন ভাতটাই যেন অনেক বিলাসিতা ছিল। ভাত যেন আমাদের মানে অন্নদানা, আমাদের যেমন চোখের মণি। 1 মুঠো ভাত পেলে যেন আমাদের জীবন রক্ষা হয়। কিন্তু ভাত কোথায়?
ভাত তো নাই, চাল তো নাই, তা ভাত কোথা থেকে হবে? বুঝতে পেরেছি। এখানে এই শ্যাওলা হতো জানেন, শ্যাওলা ওই খাওয়া হতো, শ্যাওলা শাপলা, শাপলা। শাপলা, আর ওর একটা এরকম ফল হতো, ভ্যাট, ভ্যাট। ভ্যাট বলে, ভ্যাট, ভ্যাট। ওই তুলে এনে ওই কেটে ওর দানাগুলো বের করে রোগলে আর এই শুকিয়ে হ্যাঁ। আর তাই ঢেকিতে পাড় দিয়ে কি কুচু 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 এই পিমড়ের ডিমের মতো, হ্যাঁ। ওইগুলো হাঁড়িতে ফুটিয়ে এতটা ইয়ে হতো, ওইগুলো তরকারি দিয়ে ওইগুলো সব খেত। ও খেতে কেমন ওগুলো? পেটের দায়ে খাচ্ছে ওর, আর কি? পেটের দায়ে, হ্যাঁ, আচ্ছা। পেটের দায়ে খাচ্ছে। এখন শোনা যায় অনেক জায়গায় যে পিমড়ের ডিম খাচ্ছে, হ্যাঁ। এই জঙ্গলমহলের দিকে। আমলাশোল নাম হ্যাঁ, শুনেছিলাম। পিমড়ের ডিম খাচ্ছে, তখন আমরা ওই সব খেতাম, তাই ওই পেট ভরে পাওয়া যেত না। আমরা 10টা ফ্যামিলি একটা খালে পড়ে গেলাম, ভাগাভাগি করে তাড়াতাড়ি যে যতটা পারে ওই ভেট তুলে নিয়ে পালিয়ে গেলাম, তাহলে কি আর বেশি পেলাম? তাই খেয়েও আমাদের দিনটা কাটতে হবে। তো বুঝতে পারছো, আমরা এখন সেই তুলনায়, ওই কাকুদের তুলনায় আমরা অনেক ভালো আছি। অ্যাটলিস্ট দুবেলা হোক আর 3 বেলা হোক দুমুঠো ভাত খেতে পারছি, অন্ন খেতে পারছি। তো ভালো লাগলো আপনার এই পুরোনো দিনের গল্প শুনে, বা আপনি শেয়ার করলেন, ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আপনার নামটা জানা হলো না। আমার নাম সুকুমার নস্কর। আচ্ছা, সুকুমার নস্কর, ধন্যবাদ কাকু আপনাকে অনেক। তো যেই দোকানে চা খাচ্ছিলাম সেই দোকানেই কাকু এসেছিলেন, ওনার সাথে এত গল্প করলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, আমি এই দোকানে অনেকক্ষণ ধরে বসে আছি, আর আমার এই দোকানে বিভিন্ন যে সমস্ত জার বলো বা কৌটো ডিব্বা বলো নজর যাচ্ছে। আর বেশ কিছু খাবার দাবার অনেক ছোটোবেলায় এগুলো স্কুলে থাকতে খেতাম, এই ধরনের খাবারগুলো, এই যে বিস্কিট বলো, এই ধরনের, এটাকে কাকু এটাকে কি বলে যেন? এই যে কি আমি তখন শুনতাম সম্ভবত মদন কটকটি এরকম কিছু বলতো। হ্যাঁ, এটা না? আচ্ছা, সেই টাইপের খাবার এটা একটা আছে। আচ্ছা আচ্ছা, এখানে আরো ছোট ছোট লজেন্স দেখতে পাচ্ছি। নিচে দেখেন লাঠি আছে। না, লাঠিগুলো এখন পাওয়া যায়, আগেও পাওয়া যেত। এই যে এই যেমন এই বিস্কিটগুলো, এই ছোট ছোট এই লজেন্সগুলো, এই লজেন্সগুলো আগে পাওয়া যেত, বেশ 5 পয়সা 10 পয়সা করে নিত। প্রচুর এখানে অনেক ডাব্বা আছে, সেই ডাব্বাগুলো মানে পুরোনো দিনের সব জিনিসপত্র দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখে। অল্প পয়সায় এইসব জিনিস। হ্যাঁ হ্যাঁ, অল্প পয়সায় বেশি দামের জিনিস আনলে এখানে চলবে না। কজন কিনবে বলুন? এটা ঘটনা। 10 টাকা দিয়ে হয়তো 4-5 জনকে খাওয়ানোর মতো বাড়ির লোকের সামর্থ্য আছে। তো অনেকে আছে কেউ 10 টাকা দিয়ে একটা ক্যাডবেরি কিনে খেয়ে নিল, বা শহরের বাচ্চারা জানি। অনেক ধন্যবাদ, একটু ঘুরে ওদিকে যাব। হ্যাঁ হ্যাঁ, কাকুদের সাথে গল্প করে বেশ ভালো লাগলো, অনেক গল্প জানতে পারলাম, তোমাদেরকেও জানাতে পারলাম। পেছনের ঘাট থেকে কিছুটা হেঁটে আসার পরে এরকমই 3 রাস্তার মোড়, একটা রাস্তা ইটের রাস্তা চলে যাচ্ছে এদিকে, হুকুহারি সোজা না, তবে গিয়ে আবার বেঁকে যেতে হবে। হুকুহারি হারানিয়া যেটা, সেটা হচ্ছে এই রাস্তা সোজা যেতে হবে, গিয়ে আবার বেঁকে যেতে হবে। আর এদিকে কোথায় যাচ্ছে? এদিকে পাড়ার ভেতরে, গ্রামের ভেতরে ঢুকছে। এই গ্রামের নাম কি? এটা মাঝের খেয়া। মাঝের খেয়া চলে যেতে অনেক দূর, সেই চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও সেই উত্তর দেবীপুরের মধ্যে পড়ে। আর সামনে হচ্ছে মাঝের খেয়া বলে একটি জায়গা আছে, মানে এটা যেমন ঘাট, ফেরিঘাট, সামনে ওরকমই একটা ঘাট আছে, সেই ঘাটের নাম হচ্ছে মাঝের খেয়া। আর সেখানে যেতে গেলে এরকমই ইটের রাস্তা, পাশে এরকম বাড়ি। আর এদিকে হচ্ছে ঢাকির যে ঘাট, এই ঘাটটা দেবীপুর ঘাট। আপনার বাড়ি এটা না? ব্যবসা করেন? দোকান? দোকান প্লাস। আচ্ছা আচ্ছা, তো পাশে এক কাকুকে দেখছি, কাকুর সাথে একটু গল্প করি। কাকু, এখানে আপনি কি ব্যবসা করেন? দোকান কি? চপ তো ভাজি, আমি একা থাকি। চপ ভাজেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে তুই এই খাওয়া টাওয়া আছে। এখানে তো লোকজন খুব একটা দেখছি না। লোকজন খুব কম যায়। তো চপ, আচ্ছা, বেচা কেনা কেমন হয়? বেচা ওই বাজারে 400-500 বেতন হয় রেগুলার? হ্যাঁ, রেগুলার 400-500 হয়। আচ্ছা, তাহলে তো মোটামুটি আপনি একা থাকেন? একা থাকি। এত বড় বাড়িতে একা থাকেন? একা থাকি। আর কাকিমারা, ছেলেরা মারা গেছে। আর ছেলেরা? ছেলের 4টা থাকে, ও আমার দোকান আছে, সেখানে থাকে। হ্যাঁ। আর ছোটটা এখন বিয়ে দিইনি। ছোট ছেলে কোথায় থাকে? থাকে মানিকতলায়, ওখানে কাজ করে? ওখানে এগুলো তৈরি করে। আচ্ছা, এই ফ্লেক্স তৈরি করে? এগুলো তৈরি করে। আচ্ছা, কাকুর 2 ছেলে, এক ছেলে বড় ছেলে, তিনি এখানে কোনো দোকান, কি দোকান? ওই চা মাছটা বিক্রি করে। আচ্ছা, চায়ের সাথে মাছ ফাজ এরকম কিছু বলছেন। ছোট ছেলে মানিকতলায়, কাকু থাকেন এখানে একা। রান্না বান্না আমি একা নিজে করি। একা একা? হ্যাঁ, একা করি। তো এই বয়স হয়ে যাচ্ছে তো, আরে মানে কি ছেলে না দেখা কি করবো? আর বয়স হয়ে দেখছে না? না, ছোট ছেলে দেখে তো? না, তার বিয়ে হয় না এখন। না না, ও দেখবে তো বিয়ে হলে? বিয়ে পরে আর তখন কি দেখবি?
তখন আমরা দেখবে না। আচ্ছা, ছোট ছেলে বড় ছেলে বিয়ে হয়ে গেছে দেখছে না, ছোট ছেলে যদিও বিয়ে করেনি তাই উনি দেখে না এখন। হ্যাঁ, বিয়ে করলে দেখবে বলে মনে হয় না। 5 বছর টাকা দেয়নি, একটা পয়সা দেয়নি। আপনাকে একটা টাকা দেয়নি? দেয়নি 5 বছর, 22,000 টাকা মাইনে কাজ করে, একটা পয়সা দেয়নি। আপনি বলেননি যে টাকা পয়সা? আমি চাইলে বলে একটা টাকা পাঠিয়ে দেবো ফোনে। আচ্ছা, তো এই যে বাড়ি করতে তো ভালো টাকা খরচ হয়েছে। হ্যাঁ, পূজা করতে হয়েছে, ছাত্রে ঘর করেছি। তো এই টাকা কোথা থেকে? এটা আমার আগে ছিল, আগের জমানো খাটনির টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কাকুর বাড়িটা বেশ কিন্তু পাকাপোক্ত বাড়ি, ছাদপালা বাড়ি, ওদেরকে দেখায়। আচ্ছা, এই সামনে হচ্ছে এই পোর্শনটা অ্যাজবেস্টাস দেওয়া, যেহেতু এখানে দোকান আছে, দোকানের কাস্টমাররা এখানে এসে বসেন, বেঞ্চ পাতা আছে। কাকুর দোকানটা একটু দেখায়। আচ্ছা, আলুও তো রাখেন দেখছি। ও আচ্ছা আচ্ছা, এখানে আলু আছে। আচ্ছা, এই আলু সিদ্ধ করে চপে দেন? এই চপ ছাড়া আর কি কি ভাজেন? চপ, পেঁয়াজি, তেলে ভাজা বলতে যতটুকু জানেন। আচ্ছা, তো এ তো প্রচুর খানি। সকালে নিজের রান্না করো? হ্যাঁ, করতে হয়। দুপুরে রান্না করো, রাতে রান্না করো? রান্না করি না, একবার রান্না করি, দুবার খাই। আচ্ছা, দুপুরে রান্না করলে দুবেলা হয়ে যায়, রাতে হয়ে যায়। তো যাই হোক, এই কাকু এখানে একা থাকেন, বুঝতে পারছো? এই ঘর। আচ্ছা, এটাই হচ্ছে ঘর। আর ভেতরে আচ্ছা, এটা তো বারান্দা টাইপের দেখতে পাচ্ছি। আচ্ছা, কাকুর বাড়িটা দেখো, বেশ বড় সড়ো হলো কি হবে, কিন্তু একা থাকেন উনি, তেমন ওই জন্য ঠিকঠাক কভার করছেন না। এই ঘর মানে মেঝে ফেজে তো এখন ইনকমপ্লিট। আর টাকা বলে আর কি করবো, আর টাকা ফুরিয়ে গেছে। টাকা ফুরিয়ে গেছে। ছেলে দিলে হয়তো ছেলের জন্য করা যেত। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে ওরা ঠিক মেঝে টেজে দেখতে পাচ্ছ, জাস্ট ঢালাই দিয়েছে বা চারদিকে পাঁচিল ফাঁচিল দিয়েছে, দরজাও করেছেন উনি, বাট এছাড়া আর মেঝে টেজে ওইভাবে করেননি তেমনভাবে। আর আপনি থাকেন এখানে? আচ্ছা, যেহেতু উনি একা, এই মেঝের বারান্দার মধ্যে এরকম একটা তক্তাপোষ, খাট বিছানো, মশারি টাঙানো আছে। আচ্ছা, ভেতরেও মানে কেউ এসে থাকতে চাইলে ছেলে এসে এখানে থাকতে পারে? আচ্ছা, এখানে এখানেও মশারি টাঙানো, ওখানেও টাঙানো। এখানে কে থাকে? এমনি এমনি রেখে দিয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে মাঝে মাঝে ওই হোটেল টাইপের ভাড়া দিতে পারেন, লোকজন এসে ভাড়া নিয়ে। না, আমি যদি কখনো থাকতে যাই থাকতে দেবেন? থাকবেন। হ্যাঁ, আর এখানে ফাঁকা আছে। আচ্ছা, ওখানেও খাট আছে? না, খাট নেই, খাট ফাঁকা আছে। আচ্ছা, আপনার সেই বাথরুম কোথায়? আচ্ছা, বাথরুম আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি যান, আমি যাই আপনার সাথে যদি দেখা হয়। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। তো কাকুর বাড়ির পাশে এখানে এটা হচ্ছে বাথরুম। আচ্ছা, ছাদে যাওয়ার জন্য এখানে সিঁড়ি আছে। আচ্ছা, ঠিক আছে, যদি কখনো আসি আটকে যায় এখানে, আপনার বাড়িতে চলে যাবো। থাকবেন জায়গা। অনেক ধন্যবাদ কাকু দেখার জন্য। কি নাম আপনার? গুণসিন্ধু মন্ডল। গুণসিন্ধু? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। দুপুরে খাওয়া গেছে? না, আমাকে চান করিনি, খাওয়াই আমাদের দিদি মারা গেছে। ওই যে ওখানে যে মাইক বাজছে? ও আচ্ছা, ওখানে যাবেন। তার মানে রাতে আপনাকে রান্না করতে হবে? না, রাতে করবো না। তা রাতে কি খাবেন? রাতে চমুড়ি খেয়ে নেবো। হ্যাঁ, চমুড়ি খেয়ে নেবে। কি করবো? ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো লাগলো। যদি আসি কখনো আপনার সাথে আবার দেখা করবো। তো এখানে আপনি বালতি নিয়ে কি করতে গেছিলেন? বালতি এক দাদাকে। হ্যাঁ, দোকান আছে। আচ্ছা, কিসের দোকান? ও কাপড়ের দোকান। আচ্ছা, কাকু কাপড়ের দোকান, দাদা সাইকেল নিয়ে। আপনি কোথায় গেছিলেন? মাঠে গেছিলাম। মাঠে কি কাজ হচ্ছে এখন? হ্যাঁ, রোয়ার কাজ হচ্ছে। ক বিঘে জমি? 2 বিঘে জমি কাজ। আর নিজের জমি নিজেই করছেন? হ্যাঁ। লোক টোক ধরছে না? না, লোক ধরলে আর পয়সা হোক। আচ্ছা, লোক ধরে পয়সা হয় না। আপনি কোথায় গেছিলেন? আমিও তো মাঠে গেছিলাম। মানে আপনারা কি দুজনে নাকি? না, আমার ভাই ওটা। আপনার ভাই? তো এই জল কোথা থেকে নিয়ে আসছেন? এই টিউবওয়েল আছে। ওটাকে কি বলে? টিফিন গাড়ি? পান্তা নিয়ে গেছিলাম। মানে আপনি আপনার কর্তা সবাই মিলে? হ্যাঁ, উনি হয়ে চলে গেছে, আমি বলি জল নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, আমাদের জায়গায় আমরা লোকের জায়গায় করি, মানে আগুন টাকা বলে। আপনারা কি বলেন? আগুন টাকা? হ্যাঁ, আগাম টাকা। আচ্ছা, আগাম টাকা। অনেকে আগাম টাকা বলে, কেউ বলে খাই খালাসি শুনেছেন? সেটা ওই উত্তর 24 পরগনার লোকজন বলে। শামশেরনগর নাম শুনেছেন? ওদিকের লোকজন বলে খাই খালাসি। তো ওই জন্য আমি না মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, আমি কি বলবো, আগাম টাকা বলবো না খাই খালাসি বলবো, কে কি বলে এখন ঠিক নেই। তো তাদের জায়গা জমি নেই, তারা ওইভাবে করে। আচ্ছা, জায়গা নিয়ে করে। তো এখন ধান চাষ করেছেন? সবজি চাষ করেন? সবজির দাম খুব কম। আচ্ছা, সবজির দাম এখন, হ্যাঁ সবজির দাম এখন অনেকটা কমে গেছে। আচ্ছা, আপনার জামাই? আচ্ছা, এই দিদির কি নিয়েছেন দাদা? এতে এই ব্যাগের মধ্যে? ধন্যবাদ। আচ্ছা, কি বিক্রি করার জন্য না খাওয়ার জন্য? বিক্রি হয়।
এখন তো এরও তো দাম অনেক কম। হ্যাঁ, সব জিনিস। সব বিক্রি করলে কত টাকা পাবেন? এটা ওই মশলা মুড়ির জন্য ওই আমার ভাই দোকান করেছে। কত টাকা পাবেন আর কি? সে ভাইও গোটা 50 টাকা দেবে। আচ্ছা, গোটা 50 টাকা দেবে। আপনার ছেলে নাকি? ভাইপো। ভাইপো, আচ্ছা আচ্ছা, দাদার ভাইপো। কি নাম তোমার? আচ্ছা, ও বলতে কথা বলতে শেখেনি এখানে? আচ্ছা, শিখেছে, নতুন লোক দেখেছে এই জন্য। আচ্ছা, ঠিক আছে। আর এখানে কি ঘর বানানোর জন্য এগুলো ভিটা? হ্যাঁ, এপারে একটা পোতা করা হলো, নদীর চর পোতা করে একটু নিজেদের সব কাজকর্ম করবে। তো এখানে কিন্তু বেশ আমার ডান দিকে নদীর যে চর, সেই চরের পাশে এরকমই মানে ইটের রাস্তায়, আর ঠিক তার পাশে এরকম একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি ছোটোখাটো, মানে খুব বড়ও না ছোটও না। আর তার পাশেই এরকমই বসার বেঞ্চ। এগুলো বেঞ্চ না, এগুলো কি ওই পিলার না, ইলেকট্রিকের যে পোল আর কি, এই যে পোল বা পোস্ট, সেই পোস্টগুলো রেখে মানে এখানে সন্ধ্যাবেলা সকালবেলা আড্ডা মারার বেশ দারুণ জায়গা কিন্তু। হ্যাঁ, আর বিশেষ করে আমি যে এতক্ষণ হেঁটে আসছি গরম লাগছিল, বাট এই তেঁতুল গাছের তলা দিয়ে যখন ক্রস করলাম একটু অনেকটা ঠান্ডা আমি ফিল করলাম আর কি। লোক কাঁড়ি হয়ে যায় এখানে দুপুরবেলা, সকালবেলা, রাত্রেবেলা। আচ্ছা আচ্ছা, তো দিদির বাড়ি এদিকে। তো দুপুরে রান্না বান্না কি করেছেন আজকে? এখন রান্না করিনি, করবো তো এখন গিয়ে। লোকে তো এই সময় খেয়ে ফেলে। আর বললি কি, গরিব মানুষ এখন যেরকম যখন সময় পাবো তখন করতে আচ্ছা হবে, আচ্ছা, বুঝেছো? তো এদিকের ম্যাক্সিমাম জায়গায় দেখি এই অনেক ধন্যবাদ বলার জন্য, অনেক ধন্যবাদ। গ্রামের দিকেও মানুষজন দেখেছি 12টা 12:30 ম্যাক্সিমাম 1টার মধ্যে কিন্তু দুপুরে ভাত খেয়ে নেন। তো দিদি এসছেন 12:30 বাজে, এখন উনি রান্নাবান্না করবেন, তারপরে গিয়ে খাবেন। আর কাকু কি বলছিলেন, শাড়ির দোকান? হ্যাঁ, ওই ঘাটের দিকে? ওই যে রাস্তা, ওখানে একটা নিম গাছ আছে ওইখানে। হ্যাঁ, ওখানে দোকানে কে বসে? দোকানে আমি থাকি। আপনি একা? ছেলেরা থাকে। এখানে কেমন ব্যবসা হয়? ওই না হওয়ার মতো, লোকজন কম তো। আচ্ছা, ওই মোটামুটি টাইম পাস হয়ে যায়। হ্যাঁ, টাইমটা পাস করার জন্য। তো এছাড়া আপনার আর অন্য সোর্স অফ আর্ন মানে ইনকামের রাস্তা? আর চাষবাস আছে। আচ্ছা, চাষবাস। হ্যাঁ, চাষবাস করতে হয়। ছেলেরা আবার বাইরে কাজকর্ম করে। বাইরে বলতে ওই যে ওই লেবারি মানে ওই যে কি বলে, ব্যাঙ্গালোর? হ্যাঁ, না অত যায় না, আগে কলকাতা যেত। হ্যাঁ, এখন আবার এই নতুন চাষবাস ধরে আর কলকাতার দিকে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, চাষবাস করছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো গ্রামের রাস্তাঘাট যেমন হয়, দুদিকেই খড়ের গাদা বা খড়ের বিচালি পড়ে আছে এদিক ওদিক অগোছলভাবে। জাস্ট ধানগুলো উঠেছে। এই আমার বাড়ি। ও, এটাই আপনার বাড়ি? তো এই হচ্ছে কাকুর বাড়ি, এইটা আপনার বাড়ি? হ্যাঁ। আর এই বাড়িটা কাদের? এটা আমার অন্য শরিক, আমাদের নস্কর, এরা হালদার। তো হালদার নস্কর শরিক হয় কি করে? না, শরিক না, অন্য ফ্যামিলি। এরা এখানে থাকে না, কলকাতার দিকে থাকে সব, দু ভাই। হ্যাঁ, চিত্ত হালদার আর মনো হালদার। হ্যাঁ। আর আমরা নস্কর, আমাদের দূর ফ্যামিলি। এই আমার বাড়ি, ওই মেজদার বাড়ি, মেজদার ছেলে এরা। ও আচ্ছা আচ্ছা। এই আপনার বাড়ির যে দেয়াল দেখতে পাচ্ছি অনেক পুরনো, কত বছরের পুরনো বাড়ি এটা? 30-32 হয়েছে। আচ্ছা, এই বাড়িটা 30-32 হয়ে গেছে? হ্যাঁ। এই এখানে কি ক্র্যাক ধরে গেছে যে পিলার সাথে দেয়াল, এই যে এটা কি নোনার জন্য পিলারগুলো করেছে? ও আচ্ছা, পিলার পরে করেছেন? হ্যাঁ, পরে করেছে। আগে কি ওই নর্মাল যে ইটের ভিত থাকে? হ্যাঁ, ইটের পিলার ঘরের ভিতরে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার ভেতরটা একটু দেখে আসতে পারেন। আসুন না, আসুন। কাকুর বাড়িতে যেতে গেলে এইভাবে নামতে হয়। তো এইখানে স্লোপ করে রেখেছেন, আপনার বাড়িতে গাড়ি আছে, গাড়িটা ওঠানামা করার জন্য, হ্যাঁ, আর এখান থেকে হেঁটে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ওনার বাড়িতে একটা বাইক আছে, তার জন্য উনি এখানে প্লেন করে রেখেছেন যাতে ঠিকঠাকভাবে উঠতে পারে। আর উঠানের মধ্যে দেখতে পাচ্ছ প্লাস্টিক বিছিয়ে তার উপরে ধান শুকাতে দিয়েছেন। আচ্ছা, এটা কি সিদ্ধ করে শুকাতে দিয়েছেন? না না, এটা কি সিদ্ধ হয়ে গেছে? না না, এই যে ধানটা শুকাতে দিয়েছেন, এইটা কি বাড়িতে খাবার জন্য নাকি বিক্রি করবেন? না, খাবার জন্য। এখন গ্রামের দিকে প্রত্যেক বাড়িতে বারান্দায় হোক, ঘরের হোক, খাটের তলায় হোক, চারদিকে কিছু না কিছু চালের বস্তা, ধানের বস্তা দেখা যায়। হ্যাঁ, কাকুর বাড়িতে তাই দেখতে পাচ্ছি, বারান্দাতে, এদিকে ইভেন মেঝেতে, ইভেন এখানেও বেশ বড় একটা বস্তা। আগে দেখতাম গোলা রাখতো, এখন এই সব জায়গায় এরকম প্লাস্টিক। এই কালচারটা কবে থেকে এসেছে? কমিয়ে ফেলা হচ্ছে। না, এই যে বড় যে বস্তা, এই কালচারটা কবে থেকে এসেছে? হ্যাঁ, এই যে তো ইদানিং সব এইগুলো ইদানিং দেখছি না। আগে আপনাদের কখনো গোলা ছিল? হ্যাঁ, গোলা আছে আমার। আছে? এখনো গোলা। কোথায় আছে গোলা? সবার গোলা দেখি মাঠে থাকে, এই উঠানে থাকে। ও আচ্ছা, কাকুদের গোলা আবার ঘরের ভেতরে। ও আচ্ছা, ঘরের ভেতরে। এত মানে অনেক সেফটি, কোনো রকম জল ঝড়ের কোনো সমস্যা নেই বা ঝামেলাও নেই।
আমি এতদিন পর্যন্ত সুন্দরবনে যে সমস্ত গোলা দেখেছি সবার মানে বাড়ির পাশে উঠানের আরেক পাশে, বাট কাকুর গোলা হচ্ছে এখানেই। আচ্ছা, এই ঘরটা তার মানে শুধু গোলা হিসেবেই ব্যবহার করে? করার জন্য ব্যবহার। আচ্ছা, এখানে পুরো ঘর দেখতে পাচ্ছি, এপারে যে পাঁচিল করা হয়েছে, এপার থেকে ওই পর্যন্ত কিন্তু পুরো ঘর, তার মাঝখানে এই গোলাটাকে। এটা কত বছর ধরে আছে এই গোলাটা? ধরুন এই বছর 8 টাকা আছে। 8 বছর ধরে? হ্যাঁ। এই আপনার যে ভিটা, এই বাড়িটা 30 বছর বললেন নাকি? এখানে আমরা আছি ধরুন 100 বছর। না, অতটা হবে না। তার আগে ওই যেখানে যে ঢালাই রাস্তা, ওর ওই পাশে পূবের দিকে আমরা ছিলাম। আচ্ছা, আগে উল্টো দিকে ছিল? ওখান থেকে আবার এখানে আমরা এখানে 70-80 বছর? হ্যাঁ, 70-80 বছর ধরে এই একই ভিটাতে আছেন। যদিও ওনার বাবা বা ঠাকুরদারা এখানে এসেছিলেন 1328 সালে বাংলাতে, এখন 1431, মানে 100 বছর প্লাস। ভালো লাগলো কাকু, ভালো লাগলো। না না, এই বললেন, অনেক ধন্যবাদ। এদিকে কি রাখেন? আচ্ছা, রান্নাঘর তো ওদিকেও দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা গ্রামের দিকে আমার মামা বাড়িতে দেখেছিলাম, মানে এরকম লাইন দিয়ে ঘর, বা 4টে 5টা বা 6টা 7টা ঘর, আর ঠিক তার এন্ডে এক করে হচ্ছে রান্নাঘর, সেখানে 3টে 4টে উনুন, মানে অনেকগুলো ফ্যামিলি তো অনেক ছিল। তো ওই কাকুদেরও তেমন দেখতে পাচ্ছি পরপর লাইন দিয়ে ঘর, আর ঠিক তার ঘরগুলোর এন্ডে আর কি এরপরে রান্নাঘর। এখানে মাটির যে সমস্ত উনুন, এখানে এখন রান্না হয় না, তো যার রান্না হয় না বলে উনানের দশা ভালো নাই এই মুহূর্তে। তো যখন এগুলো মেনলি বর্ষাতে হয় রান্না। আচ্ছা আচ্ছা, এখানে জলের ব্যবস্থা এইভাবে সিলভারের যে ডাবর বলে, এই ডাবরে করে জল এনে রেখেছেন। আর এটাতে কি হয়? আচ্ছা, ওষুধ দেয়, ওই যে স্প্রে না? আচ্ছা, স্প্রে পাম্প করে করে স্প্রে করা হয় গাছে। উনি কে? আচ্ছা, পাশের বাড়ি। ঠিক, ওদিক দিয়ে বেরোই। অনেক ধন্যবাদ কাকু ঘরে ঢুকতে দেওয়ার জন্য। না না, এই বললেন অনেক ভালো লাগলো। ভালো লাগলো বললেন। 14 জন এই ফ্যামিলিতে থাকেন? খাওয়া দাওয়া একসাথেই? 3 ছেলে 3 বৌমা, 5টা নাতি নাতনি, আমরা বলো সবাই খাওয়া দাওয়া একসাথে? ইসমাইল সংসার। তো এখানে কই লোকজন তো দেখছি না। স্কুল 5 সাল সব। আর ওনাদের এখন বর্তমান যেখানে রান্না করেন সেটা হচ্ছে এই জায়গাতে। এখানে দেখতে পাচ্ছ বেশ উনুন আছে, 3 মুখো উনুন আর কি। এগুলো বেশ দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু মানে অনেকদিন পরে এরকম 3 মুখো দেখলাম, বেশ বড় সড়ো একটা উনুন। এখানেই রান্না বান্না করেছেন আর কি। পেছনে একটা পুকুর ঘাট আছে। কাকু, এইটাতে কি রান্না করেন? আচ্ছা, এটাতে ধান সিদ্ধ করা হয়। ও আচ্ছা, এখানে ধান সিদ্ধ করার জন্য ওই যে ট্রে টাইপের দেখতে পাচ্ছ। নর্মালি এই ধরনের ট্রে দেখি বড় বড়, যারা খেজুরের রস গাছ থেকে পারেন, গুড় জাল দেওয়া হয়, সেই গুড় জাল দেওয়ার যে ট্রে, ঠিক ওই ট্রেতে করে এনারা ধান সিদ্ধ করেন। আর এই যে সিমেন্টের এগুলো ওই শুকনো ধান এর মধ্যে ফেলে যেদিনকে সিদ্ধ করেন তার আগের দিন ভিজে রাখে, তারপরে গিয়ে এখানে সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পর ওখানে গিয়ে শুকানো হয়, শুকানোর পরে ওনারা নিয়ে যান ধান ভাঙানোর জন্য। আর এই দিদি এসছেন পাশের বাড়ি। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড চাষবাস করে। স্নান করতে বলছি? না না, স্নান তো আমি সকালে করে বেরোই। না না, ঠিক আছে, এই বলেছেন, অনেক ধন্যবাদ। আসছি দাদা, অনেক ধন্যবাদ। আসছি, আবার আসবে পরে এলে অবশ্যই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কাকু, এই হচ্ছে কাকিমা। আপনারা স্নান টান করে এসছেন? পুজো টুজো দিয়েছেন? আচ্ছা, নাতিরা দেয়। আচ্ছা আচ্ছা, আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি চুড়িহারা, নদীর ওপারেই তো। হ্যাঁ, আর ঝুপখালি আমার বাড়ি। ঝুপখালিটা কোথায় জানো? ঝুপখালি একটা মোড় পড়বে, ওখানে 4 মাথা, ওই ডান পাশে ঝুপখালি বলে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আসছি কাকু, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আসছি কাকিমা। আর ওনাদের না না, আপনি স্নান করে নিন, ভালো লাগলো। আর ওনার বাড়ির পাশেই এরকমই ঠাকুর, তুলসী মঞ্চ, যেখানে পুজো টুজো দেন, এখানে ধূপবাতি দেন, সামনে তুলসী গাছ আছে, দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, আসলে অবশ্যই দেখা করে যাবো। আরেক কাকুর বাড়িতে এলাম, কাকুর বাড়ির যে মন্দিরটা দেখে এখানে দাঁড়ালাম আর কি। বেশ খুব সুন্দরভাবে বানিয়েছেন উনি। এখনও কাজ যদিও চলছে। এরপরে তুলসী মঞ্চ আছে, এখানে কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছি, গাঁদা ফুল আছে। ওদিকে কি, ওইটা কি ফুল আছে? ওই যে ওরকমই হয় গোলাপ ফুল। ওটা একটা আলাদা, আর ওই পাশে যে গাছটা আছে ওদের 2টো ফুল হয়েছিল, মরে গেছে। আর এইটা এরকম আছে। এখানে একটা গোলাপ দেখতে পাচ্ছি, বলছে ছোট গোলাপ। এরকম ছোট গোলাপ তো আমি এর আগে দেখিনি। তো এখানে দেখো ছোট গোলাপ, ছোট্ট ছোট্ট। আর গোলাপ নর্মালি একটা ডাঁটার মধ্যে একটা হয়, এখানে দেখছি একটা মানে থোক হয়ে আছে।
অনেকগুলো গোলাপ একসাথে, বেশ ভালো লাগছে কিন্তু। আপনাদের থাকার ঘর ভালো নেই, মন্দির এত জাঁকজমট, ব্যাপারটা কেন? ব্যাপারটা আগে তো নিজে ভালো থাকবেন নাকি? আমি একটু ভিজি ছাতা ধরে দাঁড়াতে পারবো। আচ্ছা, কথাটা কি, হ্যাঁ। আমি ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে পারবো, 2 ঘন্টা বৃষ্টি হলে আমি ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু বাবা ঠাকুর কি থাকতে পারবে না মা ঠাকুর থাকতে পারবে? ভক্তি শ্রদ্ধা কোন জায়গা বা কোন লেভেলে থাকলে ব্যাপারটা এমন হয় দেখতে পাচ্ছ। এই হচ্ছে ওনার ঠাকুর ঘর আর এই হচ্ছে ওনার থাকার ঘর। খেটে খায়, হ্যাঁ, ছেলেরা খেটে খুঁটে খায়, তবুও নিজের করেন মন আপনি? দেখেছে যে বাবা তোদের অন্তত একটা ঠাকুর ঘর হোক, যা হয় হোক। কি করেন আপনি? আমি কিছু করি না বাবা, ছেলেরা কি করেন? ছেলেরা ওই চাষবাসের কাজ করবো করে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এরপরে ওনাদের যে দেয়াল ছিল সেই দেয়ালটা কিন্তু ভেঙে পড়ে গেছে এই ঝড়ে, যার জন্য এই তিরপল দিয়ে ঘিরে দিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে পরিস্থিতি এখানকার। দাদা চাষবাসের কাজ করে। কয় ছেলে মেয়ে আপনার? দুটো মেয়ে, দুটো আর মেয়ে। একটা মেয়ে 8-এ পড়ে, একটা মেয়ে 4-এ পড়ে। আচ্ছা আচ্ছা, তো আপনারা ঘর পাননি? এবারে যে দেয়ালটা ভেঙে গেছে এটা কত বছর আগে? এই যে সামনে যে বর্ষাকালে যে ঝড়, মানে এই যে কিছুদিন আগে, মানে মাস 3-4 আগে যে বর্ষাতে সার্ভে হচ্ছিল না, আমি মাস 2 আগে দেখছিলাম। সার্ভে হয়েছে কিন্তু আমার ঘর পাইনি। আপনার বাড়িতে আসেনি সার্ভে করতে? আমার যাদের লিস্টে নাম আছে তাদের আসবে, আমাদের তো লিস্টে নাম নেই। আচ্ছা, লিস্টে নাম ওঠেনি, তো ওর জন্য এরকম কোনো ব্যাপার আছে নাকি যে পার্টি করতে হয় এই গ্রামের দিকে? পার্টি সে যে পার্টি লিস্টে এসছে সেই পার্টি করে, সে আচ্ছা, ছেলে সেই পার্টিই করে, হ্যাঁ। করলে কি হবে? আপনার যে পাড়ার মেম্বার যিনি হন, হ্যাঁ, উনি তো এগুলো দেখে যে আমার সেগুলো- পাড়াতে এতগুলো দুস্থ লোক আছে, বিষয় বাবা, বা এখন দরিদ্র তার লোক আছে। ভিতরে ঢোকাটাও বড় কষ্ট আমাদের। কার মনের কি খবর কিভাবে বুঝবো বলুন? এই ছেলেটার একান্ত ঘর প্রয়োজন, সে হচ্ছে না। পাকার ঘর যারা আছে তার হচ্ছে, ছাদের উপর ঘর হবে তার হচ্ছে, এই বিষয় আর কি। যাদের বেশি আছে হয়তো তাদের কারোর আবার 2খানা 3খানাও ঘর ঢুকে যাচ্ছে। একসঙ্গে বাপ বেটা দুজন ঢুকতে। একসাথে। আসলে ফাঁক ফোকর খুঁজে অনেকেই করে এরকমই। আপনার বাড়ি এটা? তো আপনারা কি ফাঁকের ফোকরকে গিয়ে এই বাড়ি হয়ে যায় নাকি? এটা ওনার গাড়ির পয়সা তৈরি। আপনাদের গাড়ির পয়সা? ওরা গাড়ির পয়সা আজ ধরুন প্রায় 20 বছর বয়স হয়ে গেছে ঘরে। এই ঘরে তো নতুন নতুন লাগছে তো। নতুন এই খেটে খুঁটে যখন যেটুকুনি জোগাড় হয় সেটুকুনি তালি মারা দেয়াল হয়। করতে দেয়ালে নেট করতে পারে, এই যে প্লাস্টার করতে পারেনি, প্লাস্টার সবে গত বছর করলো। ও আচ্ছা, এতদিন শুধু ওই ইটের উপর গাঁথনি হয়েছিল। গাঁথা ছিল। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ি। 8-এ পড়ো। তোমার দিদি কোন ক্লাসে পড়ে? আমার দিদি না, আমার এই বোন। বড়। আচ্ছা, তোমার বোন কোন ক্লাসে পড়ে? আমার বোন 4-এ পড়ে। যারা চাষ করে তারা নাকি কিছু সরকারি সাহায্য পায়? আমাদের এখানে পাবে না। কেন? যে পায় সে পায়, যে পায় না সে পায়। এই বিষয়ে সত্য কথা যেটা, আবার জায়গার পর্চা নেই, এখানে জায়গা পর্চা দরকার, একটা পর্চা বলে। এগুলো আমরা তো জঙ্গল অবস্থায় গাছ, এগুলো তো আর কারো বাপ কেলে সম্পত্তি নয়, হ্যাঁ। আরেকটি সম্পত্তি নয় এগুলো। তো তার মানে গোটা সুন্দরবন অঞ্চলে কেউ পাবে না? হয়তো পাচ্ছে, অনেকে আছে, জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে, হুম। কিছু কিছু জায়গা দলিলের বা সরকারি আন্ডারের জায়গা কিছু কিছু লোকের আছে, আচ্ছা আচ্ছা। সেগুলো তাদের দাগ খতিয়ান বা পর্চা দলিল সব কিছু তো আছে। এই আপনি যে এই জমিতে আছেন, আপনি কোন অধিকারে এখানে আছেন? আমি এখানে জবরদখলে আছি। জবরদখল। সে তো কয়েক বছর হয়ে গেছে, মানে হ্যাঁ, 50 60 বছর, 60 সাল থেকে। 60 সাল থেকে। 60 মানে 30-60 বছর হয়ে গেছে। হ্যাঁ, গত বছর এটা করেছে দলিল দেবে বলে, সব সরকারি মাপে মাপ হয়েছে, টাকা পয়সাটা সব নিয়ে গেছে দলিল দেবে আচ্ছা বলে। আচ্ছা। সরকার থেকে একটা প্রকল্প চালু আছে যে যারা চাষি মানুষ তারা তাদের বছরে কোনো রকম যদি চাষের ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তারা সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে, মানে টাকা পায় আর কি। এটা কি ক্ষয়ক্ষতি হোক আর না হোক প্রত্যেক বছর পায় নাকি? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হলে পায়, না হলেও পায় প্রত্যেক বছর? ওটা সে পর্চা জমা দিলে পায়। আচ্ছা, প্রত্যেক বছর পায়। প্রত্যেক বছর পায়। তো এই ধরনের মানুষজন সেই অধিকার থেকে বঞ্চিত। তার কারণ হচ্ছে এই যে সুন্দরবন অঞ্চলে ম্যাক্সিমাম এগুলো তো জঙ্গল কেটে এনাদের বাপ ঠাকুরদারা বা তাদের বাবারা এসছিলেন জঙ্গল কেটে কোনো জমিদার আমলে, সেই জমিদারের আন্ডারে আর কি জঙ্গল কেটে পরিষ্কার করে বসবাস শুরু করেছিলেন। আপনারা কোনো ট্যাক্স খাজনা এই ধরনের কিছু দেনও না? না, একবারে চৌকিদারি ট্যাক্সটা দেওয়া হয়। এখন ট্যাক্স দেওয়া হয়। ট্যাক্স দেওয়া হয়, তাহলে তো এগুলো তো হয়ে যাওয়া উচিত। ট্যাক্স যখন দিচ্ছে, ট্যাক্স না দিলে কোনো কাজ করতে পারবে না। চৌকিদারের মানে ট্যাক্স যে কোনো কাজ করতে গেলে চৌকিদারের ট্যাক্স। আপনারা কোন ট্যাক্স দেন আর যে খাজনা দেন? ওই খাজনাটা ওই জল কর দেওয়া হয় আমাদের। না না, এখন তো আপনারা কিছু টাকা দেন, সরকারি খাতে কিছু তো যায়, হ্যাঁ, তার মানে তো আপনাদের প্রাপ্য পাওয়াটা। তবু আমাদের মানে প্রাপ্য, এবারে ওই যে তুলে দিলে উঠে যেতে হবে। করলো ওই যে না, তুলে দিতে পারবে না। সরকার থেকে মেপে টেপে নিয়ে গেছে দলিল দেবে বলে, তার জন্য টাকা পয়সাও দেওয়া হয়েছে। আচ্ছা, দলিল দেবে বলে
এগুলো জায়গা জমি যাদের যেগুলো দলিল নেই হ্যাঁ। দলিল করে দেবে বলে আচ্ছা, 5 মাস সবার ধরে মাপ হয়েছে। সেটা কত বছর আগে? এই তো আজ 3 বছর হলো। তো 3 বছর হয়ে গেছে, কবে দেবে বলছে? কিছু ওই পূর্ববঙ্গের লোক আছে এখানে। আচ্ছা, হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তার মানে আসবে আস্তে আস্তে। মানে আমাদের হচ্ছে না, পূর্ববঙ্গের লোক যারা আছে তাদেরই হচ্ছে। কেন এখানে পূর্ববঙ্গ এখানে আমি এটা বলতে পারবো না, কিন্তু বিষয়টা কি আমি বলছি শুনুন, সলিড কথা যেটা, একটা হচ্ছে আরআর যে জমিদার ছিল এখানে, হ্যাঁ, সেই জমিদার আরআর ডিপার্টমেন্টের কাছে বিক্রি করে দেয়। আচ্ছা, দিতে পূর্ববঙ্গের লোক ওই বাংলাদেশ থেকে এলো, হুম তাদের নিয়ে এসে কলোনি করে এখানে বসায়। হুম, আমার এখানে যে ভাগ চাষি ছিলাম, এই ভাগ চাষিদের কোনো উল্লেখ রাখে না জমিদার। আচ্ছা, এখন ওদের তো 9 বিঘে 10 বিঘে করে জায়গা দেওয়ার কথা, সেখানে তারা পেয়েছে 6 বিঘে জায়গা আর 15 কাঠা করে বাস্তু বাড়ি। সেই হিসেবে তাদের দলিলপত্র করে দিতে হবে আড়ত থেকে। আর ডিপার্টমেন্ট, হ্যাঁ, ওই আড়ত ডিপার্টমেন্টে তাদের দিয়েছে দলিল, কিছু সব কিছু দিচ্ছে, কিছু কিছু বাকি, অল্প কিছু বাকি আছে, প্রায় লোকের হয়ে গেছে। কিন্তু আমাদের এই 24 পরগনা লোকের ভিতরে একটাও দেয়নি কারণ। খাস যে জমি, সেগুলো তো মমতা ব্যানার্জি দেখি মাঝে মাঝে বলেই যে ওদেরকে পাট্টা দিয়ে দাও, তো দেয়নি। পাটটা দেয়নি তো। আচ্ছা, পাটটা হয়নি, পাটটা দিলেই তো পেয়ে যেতেন। পাটটা দিলেই তো আমরা বেঁচে যাই। আচ্ছা, পাটটাই দেয়নি আপনাদেরকে। না না, ওটা পেয়ে যাবেন, এটা এত বছর ধরে বাস করছেন। ধরুন এই জায়গায় মাপ হয়েছে আমাদের 7 বার, 7 বার মাপ হয়ে গেছে। প্রচুর মাপ। আমিন দিয়ে 7 বার মাপ হয়ে গেছে। এবার 7 বার মাপে 7 বার টাকা দিয়েছি আমরা। পাটটা দেওয়া হবে বলে খরচা কাচ্ছি লাগবে, উত্তম লাগবে, এইভাবে টাকা পয়সা নিয়েছে। নিয়ে আমাদের আর কিছু হচ্ছে না এখন। এই 7 বার যা মাপ হয়েছে, ধরুন সিপিএমের আমল থেকে, মাপজোক সিপিএম আমল থেকে চলছে। সেখান থেকে হচ্ছে মাপ। সেখান থেকে ভেবে এই পর্যন্ত আজ 2 বছর আগে ফের মাপ হয়ে গেল। পূর্ববঙ্গের লোকেদের দিচ্ছে, আমাদের না না, ওদের দিলে আপনাকেও দিতে হবে, এটা না যে ওরা পেয়ে যাবে না। আপনারা পাবেন না। ওইটাই তো ওটা কল না। বাজছে আমাদের, ওইটাই আমাদের কল বাজছে, দিচ্ছে না। আচ্ছা, ওই জন্য কি ঘর বাড়ি আসছে না নাকি? প্রায় ঘর হয়ে গেছে আমার এই গ্রামের ভিতরে, বাকি আছে 10-12টা ঘর। দিয়েছে দিচ্ছে, আমি ওটা যার না, প্রয়োজন কিন্তু তার এই যে হচ্ছে না। যার প্রয়োজন এর তার মার দিচ্ছে না, এইটাই। মানে আর যার প্রয়োজন আগে তাকে দেওয়া উচিত ছিল, এটা একটু পিছিয়ে যাচ্ছে। মাপে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। করে যেতে না, এই বললেন অনেক ভালো লাগলো। এই যে দিদির ঘরটা দেখাচ্ছিলাম, বলছে এই দেয়ালটা পুরো পড়ে গেছে, আর এখন মাটির দেওয়াল ছিল, দেখতে পাচ্ছ ও মাটির পেছনেও আছে, ইভেন এপারেও তাই ছিল, তো ভেঙে পড়ে যাওয়াতে এখানে প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছে, আর ইভেন পেছনেও দেখতে পাচ্ছি যে পুরোটাই প্লাস্টিক দিয়ে ঘেরা। তো অ্যাকচুয়ালি আমার ক্যামেরা দেখে ওই দিদি প্রথমে ভাবছিলেন আমি হয়তো ওই ঘর সার্ভে করতে এসেছি, তো আমি পরে বললাম না না, আমি এরকম না, আমি ইউটিউবের জন্য ভিডিও বানাতে এসেছি, আপনাদের গ্রামে ঘুরতে এসেছি। তো ওনাদের মন্দির দেখে বললাম একটু ভেতরে যাই, একটু ভিডিও করি, বললো যাও, অসুবিধা নেই, তাই গেছিলাম। আর এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আর লালুকে দেখো এখানে বসে বসে ঘুমিয়ে পড়েছে কি আছে? কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। তো এই যে কবিতাটা যখন ছোটোবেলায় পড়েছিলাম বা এখনও মনে পড়ে মাঝে মাঝে, এই আশপাশ দেখে, এই গাছগাছালি দেখে আবারও মনে পড়লো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করে দিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা। তোমার নাম কি? হ্যাঁ, মিলি বৈদ্য। মিলি কোন ক্লাসে পড়ো তুমি? এক কাকিমাকে দেখছি ঠিক রোডের পাশে বসে বসে রান্না করছেন। তো এত বেলাতে রান্না করছেন কেন? কাজ থাকলে আর রান্না হবে না বেলায়। পাশের কাকু যে গান শুনছে, এদিকেও দুখানা ফুটো আছে, ইভেন এদিকেও কিন্তু দুটো ফুটো আছে। এটা মিস ইন্ডিয়া এই যাত্রা। আচ্ছা, এই কুলের নাম হচ্ছে মিস ইন্ডিয়া। সাইজ দেখো। আজকে রান্না কি করবেন এত বেলাতে? ঠিক নেই। আজকে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার হাল খুবই খারাপ, খোয়া বেরিয়ে গেছে আর কি রাস্তা।